টিকার ককটেল নয়, বুস্টার ডোজ হতে হবে একই সংস্থার। আগে কোভ্যাক্সিন নেওয়া হয়ে থাকলে বুস্টার ডোজও নিতে হবে কোভ্যাক্সিনেরই, কোভিশিল্ড নিয়ে থাকলে বুস্টার ডোজও হবে কোভিশিল্ডেরই, জানিয়েছেন আইসিএমআর এর ডিজি বলরাম ভার্গব। অর্থাৎ টিকার ককটেল নয়, বুস্টার ডোজ একই সংস্থার হতে হবে। কেউ যদি আগে কোভ্যাক্সিন নিয়ে থাকেন তাহলে তার বুস্টার ডোজ নিতে হবে কোভ্যাক্সিনেরই, কোভিশিল্ড যদি নিয়ে থাকেন কেউ তাহলে তার বুস্টার ডোজও কোভিশিল্ডেরই নিতে হবে, এমনটা আইসিএমআর এর ডিজি বলরাম ভার্গব জানিয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন চিকিৎসক প্রভাস প্রসূন গিরি। ডক্টর গিরি, কি বলবেন? যেমনটা প্রথমে মনে করা হচ্ছিল যে ককটেল ডোজ দিলে বোধহয় বেশি উপকার হবে বা কয়েকটি ক্ষেত্রে হয়তো দেওয়া হয়েছিল, কিন্তু এবার বলা হচ্ছে যে যে ওষুধ নিয়েছিলেন অর্থাৎ যে যে ভ্যাকসিন নিয়েছিলেন তার বুস্টারটাও সেই একই নিতে হবে। দেখুন, আজও যে কটি দেশে কোভিড ভ্যাকসিনেশন চালু হয়েছে এবং বুস্টার ডোজ অধিকাংশ দেশে কিন্তু সেম ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে, দু একটি ক্ষেত্রে যেসব জায়গায় ককটেল থেরাপি দেওয়া হয়েছে সেসব জায়গাতে কিন্তু ককটেল থেরাপির একটা পরীক্ষামূলক বিচার হওয়ার পরেই দেওয়া হয়েছে। আমরা কোভিড ভ্যাকসিনেশন কথা ভুলে গিয়ে যদি অন্যান্য ভ্যাকসিনের কথা ভাবি, সেটা নিউমোনিয়া ভ্যাকসিন হোক, চিকেন পক্স হোক, ফ্লু ভ্যাকসিন হোক, যে কোনো ভ্যাকসিন হোক না কেন, আমরা কিন্তু যখনই বুস্টার ডোজ কোনো একটা ভ্যাকসিনের দিই আমরা কিন্তু সবসময় সেম ভ্যাকসিনই ইউজ করার চেষ্টা করি। সেম ভ্যাকসিন ইউজ না করতে পারলেও অ্যাটলিস্ট সেম টেকনোলজির অন্য কোম্পানির ভ্যাকসিন আমরা ইউজ করতে পারি। আমরা যদি সাব ইউনিট ভ্যাকসিনটা প্রথম ডোজ দিয়ে থাকি তাহলে বুস্টার ডোজ সাব ইউনিট, আমরা যদি সারফেস অ্যান্টিজেন প্রথম ডোজ দিয়ে থাকি তাহলে বুস্টার ডোজ সারফেস অ্যান্টিজেন, সেটা অনেকটা সেফ। সেক্ষেত্রে আমার মনে হয় যে এখনো যেহেতু আমাদের হাতে পুরো প্রমাণ নেই যে ককটেল থেরাপি দিলে এক্সট্রা কোনো অ্যাডেড ইমিউনো রেসপন্স আসবে কিনা, তো সেক্ষেত্রে যে ভ্যাকসিন যারা নিয়েছেন তাকে সেই ভ্যাকসিন দেওয়াটি মনে হচ্ছে এখন সাইন্টিফিক্যালি ঠিক এবং অনেকটা নিরাপদ। অনেক ধন্যবাদ ডক্টর গিরি। করোনা আক্রান্তদের হোম আইসোলেশনের নিয়ম বদল করলো স্বাস্থ্য মন্ত্রক। নির্দেশিকায় উল্লেখ, হোম আইসোলেশনের ক্ষেত্রে 14 দিনের সময় কমে হলো 7 দিন। সেক্ষেত্রে রিপোর্ট পজিটিভ আসার পর 7 দিন আইসোলেশনে থাকতে হবে। এর মধ্যে টানা 3 দিন জ্বর না এলে 7 দিনেই আইসোলেশন শেষ হয়ে যাবে। নতুন নির্দেশিকায় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে 7 দিন আইসোলেশনের পর উপসর্গহীনদের দ্বিতীয়বার পরীক্ষাও করাতে হবে না। পাশাপাশি আক্রান্তদের সংস্পর্শে আসা উপসর্গহীনদেরও কোভিড টেস্ট করাতে হবে না, শুধুমাত্র চিকিৎসককে দিয়ে পরীক্ষা করালেই চলবে, জানালো স্বাস্থ্য মন্ত্রক। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ফের পরামর্শ দিয়েছে করোনা আক্রান্তদের 14 দিন আইসোলেশনে থাকার। দেশে করোনায় দৈনিক সংক্রমণ 1 লাফে বাড়লো 55%। 24 ঘন্টায় 58,000 ছড়ালো আক্রান্তের সংখ্যা। গত 8 দিনে দেশে 6 গুণেরও বেশি সংক্রমণের হার 0.79% থেকে বেড়ে 5% ছাড়িয়েছে। সংক্রমণের হারে মহারাষ্ট্রের পরে রয়েছে পশ্চিমবঙ্গ। দেশের 28টি জেলার পরিস্থিতি সব থেকে ভয়াবহ। 10%-এর উপরে সংক্রমণের হার দেশের 28টি জেলায়। जैसे मुख्यतः अगर आप देखें तो महाराष्ट्र में वीक ऑन वीक बेसिस में जो केसेस एक्टिव केसेस थे उसमें 4 गुना वृद्धि हुई है। इसी तरह वेस्ट बंगाल में भी इन्फेक्शन का स्प्रेड और उससे लिंक्ड एक्टिव केसेस में वृद्धि नोट की गई है और वीक ऑन वीक बेसिस पर 3.4 टाइम हमने देखा है कि एक्टिव केसेस में वृद्धि आई है। इसी तरह से दिल्ली में अगर देखें तो इसी तरह से वहां पर 9 गुना के करीब केसेस में वृद्धि नोट की गई है एक्टिव केसेस में। और साथ ही महाराष्ट्र, वेस्ट बंगाल, केरला, दिल्ली, कर्नाटक और तमिलनाडु ओवरऑल वहां पर एक्टिव केसेस में काफी अधिक संख्या में हम नोट कर रहे हैं। এই প্রসঙ্গে কি জানিয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য, শোনাবো আপনাদের। রাজ্যে সরকারি হসপিটালে কোভিড বেডের সংখ্যা কমেছিল, ভেন্টিলেটরের সংখ্যা কমেছিল, সেফ হোম ছিল না, কোয়ারেন্টাইন সেন্টার ছিল না। সেই অবস্থায় রাজ্য সরকারেরই কয়েকজন আধিকারিক, যাদের মুখ্যমন্ত্রীর পাশে বিভিন্ন সময় দেখা যায় সরকারি অনুষ্ঠানে, এ ধরনের কিছু চিকিৎসক সংবাদ মাধ্যমে প্রকাশ্যে বলছিলেন যে তৃতীয় ঢেউ আসছে, আমাদের সচেতন হতে হবে, সামাজিক দূরত্ব বাড়াতে হবে, কোভিড বিধি মেনে চলতে হবে। কিন্তু রাজ্য সরকার কোনো ধরনের উপদেশ গ্রহণ করেননি। তারা খেলামেলা উৎসবের মধ্যে আবদ্ধ ছিলেন। আজকে তার পরিণতি রাজ্যবাসীর সামনে। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, কিন্তু মানুষকে আতঙ্কিত করে কোনো লাভ নেই। আর এই প্রসঙ্গে কি জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম, আসুন শুনবো। এই করোনাটা সেই করোনা নয়, এটা ডবল ভ্যাকসিন আছে বলেই হয়তো এর যে উপসর্গটা অনেক কম এবং 5 দিনের মধ্যে নর্মাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর বেশিরভাগই মানুষের উপসর্গহীন, একটু সর্দি হচ্ছে বা ঠান্ডা লাগছে, টেস্ট করালে দেখা যাচ্ছে করোনা পজিটিভ পাওয়া যাচ্ছে। এটা অ্যাটলান্টাতেও এটা নিয়ে বলা হয়েছে যে এটা করোনা না ফ্লু, এটার মধ্যে একটা ডিবেট আছে।
কিন্তু যাই হোক, আমাদের একটু সাবধানে থাকতে হবে, মাস্ক পরে থাকতে হবে। যে আমাদের ও তো এক একটা জায়গায় এক একটা বেরোবে, এক একটা সব বেরোবে, আমাদেরও লড়ে যেতে হবে। হ্যাঁ, ওইটা নিয়ে ভেবে লাভ নেই, আমাদের কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে। কারণ করোনার থেকে বেঁচে গিয়ে যদি না খেয়ে মরে যায়, সেটা আরও বেশি যন্ত্রণা দেয়। করোনা সংক্রমণ ক্রমশই বাড়ছে, তার মধ্যেই 22 জানুয়ারি 4টি পুরসভা নির্বাচন রয়েছে। আর ইতিমধ্যে রাজ্য নির্বাচন কমিশনও করোনার হানা। আর 17 জন পর্যবেক্ষকের মধ্যে 5 জন করোনা আক্রান্ত। কথা বলবো আমাদের প্রতিনিধি রুমা পালের সঙ্গে। রুমা, 4টি পুরসভায় নির্বাচন রয়েছে, আমরা জানি। এই সংক্রান্ত নতুন গাইডলাইন কি দিল রাজ্য নির্বাচন কমিশন? দেখো, যেভাবে কোভিড আবহে এই রাজ্য নির্বাচন কমিশন তাদের ভোট প্রস্তুতিও করছে এবং 22 জানুয়ারি সেই ভোট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আজকে একটি নতুন গাইডলাইন্স এসেছে, যেখানে বলা হয়েছে যে বেশ কিছু জায়গা কিন্তু দেখা যাচ্ছে যে করোনার যে বিধি সেটা ভঙ্গ করা হচ্ছে। সেই কারণে একটা কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে, যেখানে অবশ্যই ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005 এবং ওয়েস্ট বেঙ্গল এপিডেমিক ডিজিজ কোভিড-19 যেটা 2020 সালে ইসিআই এর গাইডলাইন্স অনুসারে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু যে যে আসানসোলে বার্নপুরে দেখা গেছে যে দলবল নিয়ে বাজনা বাজিয়ে সেখানে দেখা গেছে প্রার্থীর সঙ্গে লোকজন যাচ্ছে, সেই বিষয়টাও কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের চোখে পড়েছে এবং তারা জেলার কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি 17 জন পর্যবেক্ষকদের মধ্যে 5 জন পর্যবেক্ষক কিন্তু কোভিড আক্রান্ত হয়েছেন, তাদের বদলে অন্যদের নেওয়া হয়েছে। আজকে তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক ছিল। তারা কালকে অবশ্যই তারা বিভিন্ন তাদের নিজেদের যে জেলায় তাদের রিক্রুটমেন্ট করা হয়েছে সেখানে তারা থাকবেন, তারা সেখানেই থাকবেন। কালকের থেকে তাদের সেই কাজ শুরু হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই যে গাইডলাইন। এবং আরো একটা কথা বলে রাখি যে এই যে খোলা মাঠে খোলা জায়গায় যে 500 জনের যে জমায়েতের কথা বলা হচ্ছিল, 500 জন থাকতে পারে, সেটা 200 জন করার ভাবনা চিন্তা চলছে। এখনো পর্যন্ত সেরকম কোনো অর্ডার অফিসিয়ালি বের করা হয়নি, কিন্তু এটা ভাবনা চিন্তা চলছে যাতে কোভিড আবহে রাজ্য নির্বাচন কমিশন যেহেতু 22 জানুয়ারি এই ভোট রয়েছে এবং শুধুমাত্র পর্যবেক্ষকদের সাথে বৈঠক নয়, ইতিমধ্যেই সিএস, এইচএস এবং ডিজির সঙ্গে বৈঠক রয়েছে এবং সেখানেও ক্ষেত্রেও যাতে কোভিড নিয়ে যাতে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়। অন্যদিকে অবশ্যই যাতে সমস্ত ভোট কেন্দ্রে যাতে পর্যাপ্ত পুলিশ থাকে সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অর্থাৎ কোভিড আবহে যখন এই ভোট রয়েছে, সেক্ষেত্রে কোভিড বিধি যেমন মানতে হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু আরো কড়া হচ্ছে। ধন্যবাদ রুমা। তবে এদিকে রাজ্যে করোনা সংক্রমণ বাড়ায় হাইকোর্টে পুরো ভোট পিছনোর আবেদন মামলা করার অনুমতি দিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। সমাজকর্মী বিমল ভট্টাচার্য আদালতে আবেদনে জানান, রাজ্যে দিনে 9,000-এর বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে আদালতের হস্তক্ষেপ চেয়ে আসন্ন পুরসভা নির্বাচন পিছনোর আবেদন জানান মামলাকারী। জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দেয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ। আগামীকাল মামলার শুনানির সম্ভাবনা। রাজ্যে করোনা সংক্রমণ বাড়ায় হাইকোর্টে পুরভোট পিছনোর আবেদন এবার জানানো হলো। মামলা করার অনুমতি দেয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আগামীকাল মামলার শুনানি। নির্বাচন বন্ধ করবে কিনা সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে নিতে হবে। আমরা রাজনৈতিক দল হিসেবে বন্ধ হোক এই আওয়াজ তুলতে চাই না। তার কারণ এটা একটা পলিটিক্যাল পারসেপশনের ব্যাপার আছে। বেশি বন্ধ হোক যারা বলে তারা হেরে যাওয়ার আশঙ্কায় হচ্ছে, সে তো ঠিক নয়। এই প্রসঙ্গে কি জানিয়েছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য, শোনাবো আপনাদের। স্কুল কলেজ বন্ধ, ফিল্ম ফেস্টিভ্যাল বন্ধ, দুয়ারে সরকার বন্ধ, লোকাল ট্রেন 10টার পরে বন্ধ, সেলুন বন্ধ, স্পা বন্ধ, সমস্ত কিছু বন্ধ, কিন্তু চালু শুধু নির্বাচন। এই পরিস্থিতির মধ্যে রাজ্যের নির্বাচনী দপ্তর, ওটা তো কমিশন নয়, রাজ্যের নির্বাচনী দপ্তরকে ঠিক করতে হবে যে মানুষের টার্ন আউট কী করে হবে। এই পরিস্থিতিতে কতজন মানুষ রাস্তায় বেরিয়ে সংক্রামিত হতে চাইবেন, এই পরিস্থিতিতে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন সম্ভব কিনা, এ নিয়ে তো আমাদের কোনো মতামত নেই, কারণ আমাদের মতামতের কোনো গ্রহণযোগ্যতা রাজ্য সরকারের কাছে নেই। আসানসোলে তৃণমূল প্রার্থীর প্রচারে ফের বিধিভঙ্গ। 5 জনের বেশি লোক নিয়ে বাড়ি বাড়ি প্রচারের অভিযোগ তাঁর বিরুদ্ধে। 5 জনকে নিয়ে এসেছি, পিছনে এলাকার লোকেরা ছিলেন বিতর্কে, এমনটা দাবি করেছেন আসানসোলের 89 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী। घूर रहे हैं।
তাপস ব্যানার্জি জিন্দাবাদ জিন্দাবাদ অন্যদিকে গঙ্গাসাগর মেলা নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট। রাজ্য সরকার চাইলে গঙ্গাসাগর মেলা বন্ধ করতেই পারে। কাল দুপুর দুটোয় পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। গঙ্গাসাগর মেলায় যারা যাবেন কিংবা যারা যাবেন না, সিদ্ধান্ত নেওয়ার সময় প্রত্যেকের কথা মাথায় রাখতে হবে। আশা করি বৃহত্তর স্বার্থের কথা ভেবে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। গঙ্গাসাগর মেলা নিয়ে মামলায় মন্তব্য হাইকোর্টের। রাজ্য মেলা বন্ধ করবে নাকি নিয়ন্ত্রণ করবে কাল জানাতে নির্দেশ। চিকিৎসক, পুলিশ কর্মীদের সংক্রমণের বিষয়টিও বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে। মেলার জন্য কি ব্যবস্থা করেছে সরকার, কতজন আসবেন, প্রশ্ন হাইকোর্টের। গতবার 8 লক্ষ মানুষ এসেছিলেন, গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কা কমেছে। ওমিক্রন বেশি সংক্রামক হলেও গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কা এখন কমেছে। গঙ্গাসাগর মেলা নিয়ে হাইকোর্টে এমনটাই সওয়াল রাজ্য সরকারের আইনজীবীর। ডেল্টা কি চলে গিয়েছে? 400-র কাছে চিকিৎসক আক্রান্ত হয়েছেন, ভেঙে পড়বে পরিষেবা। গঙ্গাসাগর মেলা নিয়ে হাইকোর্টে আশঙ্কা ওয়েস্ট বেঙ্গল চিকিৎসক ফোরামের। পুণ্যার্থীদের অধিকাংশই কলকাতা হয়ে সাগরে যান, ফলে কলকাতার অবস্থা আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা মামলাকারীর। এখানে শুধু পিলগ্রিমসদের যে লাইফ অ্যাট রিস্ক বা সাধারণ মানুষের যে লাইফ অ্যাট রিস্ক সেগুলো ছাড়াও মোটামুটি পুরো সিভিল অ্যাডমিনিস্ট্রেশন গঙ্গাসাগর মেলাতে ইনভলভ থাকে, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন গঙ্গাসাগর মেলাতে ইনভলভ থাকে, ডাক্তাররাও ইনভলভ আছে। তো কালকের দিনে যদি একটা সুপার স্প্রেডার হয়ে যায় এবং অ্যাডমিনিস্ট্রেশনে যদি 50% লোকজন যদি কোভিডে আক্রান্ত হয়ে যায়, পুরো অ্যাডমিনিস্ট্রেশনটা ভেঙে পড়তে পারে। তো এটা নট অনলি উইথ রেসপেক্ট টু হেলথ ক্রাইসিস বাট অলসো এ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দ্যাট মে অ্যারাইজ। আমরা এইসব জানানোর আমরা আমাদের বক্তব্য জানানোর পর মহামান্য আদালত স্টেটেরও বক্তব্য শোনে। স্টেট জানায় যে তারা সব কিছু কনসিডার করবে, তারা একটা ডিসিশন নেবে এবং তারা কালকে একটা মহামান্য আদালত স্টেটকে জানায় যে কালকের একটা রিপোর্ট ইন দ্য ফর্ম অফ অ্যান অ্যাফিডেভিট সেটাও একটা সাবমিট করতে বলেছে। সেটাতে স্টেটকে উল্লেখ করতে বলেছে ওয়েদার দ্য স্টেট ইজ উইলিং টু ক্যান্সেল দিস ফেয়ার, মানে গঙ্গাসাগর মেলাটা ক্যান্সেল করতে চায়, বা হোয়াট রেস্ট্রিকশনস দে হ্যাভ ইম্পোজ, যে এখনও পর্যন্ত যে রেস্ট্রিকশনস নিয়েছেন ফর কন্ডাক্টিং অফ দ্য গঙ্গাসাগর মেলা সেটা ইন দ্য ফর্ম অফ অ্যান অ্যাফিডেভিট জমা দিতে বলেছে। আর সংশ্লিষ্ট কলেজ নয়, শিক্ষাকর্মী নিয়োগ করবে কমিশন। কলেজ সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হলো? দেখো, আজকে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্যের যে সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ আছে, প্রায় 500 কলেজ আছে, এই কলেজের যে শিক্ষাকর্মী নিয়োগ এতদিন সংশ্লিষ্ট কলেজের গভর্নিং বডি বা পরিচালন সমিতি তাদের নিয়োগ করত, এবার তাদের কেন্দ্রীয়ভাবে নিয়োগ করা হবে কলেজ সার্ভিস কমিশন মারফত। কলেজ সার্ভিস কমিশন একটা কেন্দ্রীয় সংস্থা। তুমি জানো যে কলেজের বা সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের শিক্ষক, লাইব্রেরিয়ান এবং প্রিন্সিপালদের নিয়োগ করে। কিন্তু এতদিন শিক্ষাকর্মী নিয়োগের দায়িত্ব ছিল কলেজের হাতেই ছাড়া হয়েছিল, কলেজ গভর্নিং বডি সেই নিয়োগ করত। আজকে উচ্চশিক্ষা দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে 2012 সালের যে কলেজ সার্ভিস কমিশন অ্যাক্ট বা আইন ছিল, সেই আইনে এই প্রভিশন বা সংস্থান ছিল, তারপর আবার নতুন করে সেই সংস্থান ফিরিয়ে আনা হলো এবং আজ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে উচ্চশিক্ষা দপ্তরের অধীনে যত কলেজ আছে, প্রায় 500 কলেজ, সেখানকার যে শিক্ষাকর্মী নিয়োগ হবে কেন্দ্রীয়ভাবে কলেজ সার্ভিস কমিশন মারফত। এবং স্বচ্ছতার তাগিদে এই সিদ্ধান্ত বা এই নতুন নীতির রূপায়ণ, এমনটাই দাবি করছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। কুসুমিতা, ধন্যবাদ কৃষ্ণেন্দু।